আমার স্নেহের ছাত্ররা, তা তোমাদেরকে আমি ক্লাস 11-এর কেমিস্ট্রির যে বেসিক পার্টটা পড়াচ্ছিলাম, তা তোমাদেরকে আমি সিগনিফিক্যান্ট ফিগার বা এর সঙ্গে রিলেটেড বিষয়গুলো আমি পড়িয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, এরপর তোমাদেরকে আমি যে লস অফ কেমিক্যাল কম্বিনেশন পার্টটা ভিডিওর মাধ্যমে পড়াবো ভেবেছিলাম, তা নেটের এত খারাপ অবস্থার জন্য ভিডিও করেও তোমাদেরকে পাঠাতে পারিনি। খুবই দুঃখের বিষয়। তা সেই জন্য আমি পড়াটা চালিয়ে যাওয়ার জন্য ঠিক করেছি যে অডিওর মাধ্যমেই পড়াবো। এর জন্য তোমাদের সাহায্য লাগবে। তোমরা শুধু খাতা এবং পেন নিয়ে একটু রেডি হও। তারপর আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো সেইগুলো তোমরা একটু করে, বেশি লিখতে হবে না, খুব সামান্য, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে খুব সামান্য করে তোমাদেরকে আমি একটু লিখতে বলবো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তাই এসো কথা বেশি না বলে আমরা শুরু করি পড়াশোনা। নিশ্চয়ই খাতা পেন নিয়েছো। আমরা এখন পড়াবো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস অর ল অফ ডেফিনাইট প্রপোর্শনস, দ্যাট ইজ স্থিরানুপাত সূত্র। আচ্ছা, সূত্রের স্টেটমেন্টটা তোমরা বই থেকে পড়বে, তবু আমি একবার বলছি যে কোনো যৌগিক পদার্থকে, মানে কোনো কম্পাউন্ডকে যে কোনো উৎস থেকে, মানে যে কোনো সোর্স থেকেই নেওয়া হোক না কেন, এটির উপাদান মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ওজন অনুপাতে থাকবে, তাই তো? অথবা যদি বলা হয় ইংরাজিতে, এ গিভেন কম্পাউন্ড অলওয়েজ কন্টেন্টস এক্স্যাক্টলি দ্য সেম প্রপোর্শন অফ এলিমেন্টস বাই ওয়েট। তোমরা স্টেটমেন্টটা একটু বই থেকে পড়বে। আচ্ছা, বিষয়টা বোঝানোর জন্য তোমরা একটু, তাহলে বললাম লেখো, ক্যাপিটালে লিখবে। ধরলাম এ বি একটা কম্পাউন্ড, তাই তো? এখন এ বি, যেমন ধরো জল, H2O, কার্বন ডাইঅক্সাইড, সেই ধরনের এ বি একটা কম্পাউন্ড। একে পৃথিবীর 3টে জায়গা থেকে ধরো প্রস্তুত করা হয়েছে বা পাওয়া গেছে। তাহলে প্রথম একটা জায়গা থেকে ধরলাম। এবার তোমরা লেখো, তাহলে এক্স গ্রাম, স্মল লেটারে এক্স গ্রাম এ এবং ওয়াই গ্রাম বি যুক্ত হয়েছে, তাই তো? তাহলে প্রথম সোর্স তোমরা এইভাবে লেখো। ফার্স্ট যেটা হচ্ছে কি তোমার, যেটা সোর্স, সেখান থেকে এ ইজ টু বি, মনে করলাম এ ইজ টু বি, এদের ওয়েট রেশিও কত? এক্স ইজ টু ওয়াই, স্মল লেটারে এক্স ইজ টু ওয়াই লেখো। দ্বিতীয় সোর্স থেকে যে এ বি পাওয়া গেছে, সেখানে এ ইজ টু বি কিভাবে যুক্ত হয়েছে? ধরো এস ইজ টু টি, স্মল লেটারে এস ইজ টু টি লেখো। তার অর্থাৎ কি, এস গ্রাম এ এবং টি গ্রাম বি যুক্ত হয়েছে। থার্ড একটা সোর্স, তার মানে থার্ড, সেখানেও, মানে সেখান থেকেও এ বি কে তৈরি করা হয়েছে, যেখানে এ ইজ টু বি, এদের ওয়েট রেশিও হচ্ছে কত? ইউ ইজ টু ভি। বুঝতে পেরেছ? তাহলে এই সূত্র অনুসারে, মানে এই স্টেটমেন্ট অনুসারে কি বলা হচ্ছে দেখো, আমরা কি লিখব বলেছি তো, যে এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই একটা কম্পাউন্ডকে যদি তৈরি করা হয়, তাহলে কম্পাউন্ডের মধ্যে থাকা এলিমেন্টসগুলোর ওয়েট রেশিও সর্বদা সমান হবে। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে তোমরা এই লাইনটা লেখো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এস বাই টি ইকুয়াল টু ইউ বাই ভি, তাই নয়? আচ্ছা, এবার একটা জানা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো H2O, তাই তো? H2O কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়, তাই নয়? অনেক রকমভাবে। যেমন ধরো আমি বলছি কি, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ করলে জল তৈরি হয়, মানে H2O তৈরি হবে। আবার কি হবে? আবার কোনো কেমিক্যাল রিয়াকশান,
তাই তো? কোনো কেমিক্যাল রিয়াকশানের সময়ও জল তৈরি হয় তোমরা জানো, তাই না? এরকম অনেক সোর্স আছে। তো সেখানে হাইড্রোজেন মানে H2O তাহলে কত হবে তোমরা লেখো, H2O ইকুয়াল টু কত, 2:16 ইকুয়াল টু 1:8, তাই না? এটা হচ্ছে কি ওয়েট রেশিও। আবার আরেকটা এক্সাম্পল নাও, মনে করো কার্বন ডাইঅক্সাইড CO2, তা CO2 কে আমরা তিনটে সোর্স থেকে তৈরি করছি। তাহলে CO2 তোমরা CO2 লেখো, CO2 তাহলে তৈরি হচ্ছে কিভাবে, এক নম্বর সোর্স মানে এক নম্বর দাও বা এ লেখো, ধরো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, অ্যারো দাও, এর উপরে হিটের চিহ্ন দাও, হিট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করে CaO প্লাস CO2। আর একটা সোর্স নাও, বি দাও, বি দাগ দাও, মনে করো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, NaHCO3 এর সাথে ডাইলুট HCl দাও, দিয়ে মনে করো রিয়াকশন করাচ্ছি, তাহলে কি তৈরি হলো, NaCl প্লাস CO2 প্লাস H2O, তাই নয়? আর একটা সোর্স নাও, শুধুমাত্র Na2NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট, 2 মলিকুল বা 2 মোল নিয়ে হিট করো, হিটের চিহ্ন দাও, দিলে কি প্রোডাক্ট হবে, Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস CO2 প্লাস H2। আচ্ছা, এই যে দেখো প্রত্যেকবারে আমি CO2 পেলাম, তা তোমরা যদি CH2O মানে কার্বন ইস্টু অক্সিজেন করো, তাহলে কত পাবে বলো তো? তাহলে কার্বন ইস্টু অক্সিজেন মানে তাহলে কত হচ্ছে, কার্বন 12, তাহলে 12 মানে 12:32, 12:32, তাহলে কত হবে, 3:8 নাকি হচ্ছে, তাই দেখো। এই হচ্ছে কি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস অর ডেফিনাইট প্রপোর্শন। তবে একটা কথা মনে রাখবে, এই সূত্রের মানে এই যে লটা, তার লিমিটেশন আছে। যেমন ধরো যদি আইসোটোপ নেওয়া হয়, মানে ধরো আমি জল তৈরি করলাম H2O, তা তোমরা H2O একটু খাতায় লেখো, H2O দুবার লেখো, H2O একটু গ্যাপ দিয়ে দিয়ে, H2O একটু গ্যাপ দিয়ে আবার H2O। এক কাজ করো, প্রথম যে ওয়াটার লিখলে সেখানে অক্সিজেনের মাথায় একটু রাইট সাইডে লেখো 16, আর সেকেন্ডটায় লেখো অক্সিজেনের মাথায় 18, তার মানে অক্সিজেনের 16 আইসোটোপ আর অক্সিজেনের 18 আইসোটোপ নিয়েছি, তাই তো? আচ্ছা, এখন যদি তোমরা হাইড্রোজেন ইজটু অক্সিজেন করো, তাহলে প্রথম ক্ষেত্রে ওয়েট রেশিও কত হবে, হাইড্রোজেন ইজটু অক্সিজেন 2:16 ইকুয়াল টু 1:8। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কত হলো বলো তো, হাইড্রোজেন ইজটু অক্সিজেন, তাহলে 2:18 ইকুয়াল টু 1:9। তাহলে তোমরা বুঝতেই পারলে কি, তাহলে কি হলো, হাইড্রোজেন ইজটু অক্সিজেন রেশিওটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আচ্ছা, আর একটা ব্যাপার, এই যে মানে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস এর কিন্তু অপোজিট স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয়। অপোজিট স্টেটমেন্ট আমি বলতে চাইছি যে সবসময় কতগুলো এলিমেন্ট তাদের সার্টেন রেশিওতে মানে ফিক্সড রেশিওতে তারা যখন কম্বাইন করে একটা কম্পাউন্ড তৈরি করবে, সেখানে সর্বদাই যে একই কম্পাউন্ড তৈরি হবে তার কোনো মানে নেই। বোঝা গেল না? আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন কমা দিয়ে দিয়ে লেখো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, হয়েছে, নিয়েছো। আচ্ছা, তাহলে এই তিনটে এলিমেন্ট দিয়ে আমরা কি তৈরি করতে পারি, C2H6O। তোমরা জানো তো এটা, তাহলে এটা তোমরা পড়েছো আগে, C2H6O। তাহলে এইটা দিয়ে আমরা দুটো কম্পাউন্ডকে লিখবো, লেখো আমি যেটা বলছি, CH3CH2OH।
কি লেখা হলো? ইথাইল অ্যালকোহল। আর একটা লেখো CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা এখানে বলো, এগুলো দুটো তো আলাদা কম্পাউন্ড। প্রথমটা কি হলো? ইথাইল অ্যালকোহল, তাই তো? ফার্স্ট ওয়ান ইজ ইথাইল অ্যালকোহল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, কিন্তু দুটোর কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন তোমরা যদি রেশিও করো, তোমরা একটু খাতায় লেখো, তাহলে কার্বন আছে কত? C2 মানে 24, হাইড্রোজেন কত? 6, তাহলে 24 ইজ টু 6 ইজ টু ও মানে 16, তাহলে কত হচ্ছে? 12 ইজ টু 3 ইজ টু 8, তাই তো? তাহলে কি বললাম, যে কতগুলো এলিমেন্ট তারা ফিক্সড রেশিওতে সবসময় কম্বাইন করলে সর্বদা একটাই কম্পাউন্ড হবে, এ কথা কিন্তু ঠিক নয়। তার মানে কি, আইসোমার ফরমেশনের ক্ষেত্রে এই লটা কিন্তু হোল্ড করবে না, তাই না? আবার ধরো না, একটা খাতায় লেখো NH4CNO, ক্যাপিটালে কিন্তু সব, NH4CNO, এটাকে আমরা কি বলছি? অ্যামোনিয়াম সায়ানেট। এবং তোমরা লেখো তার একটা CO, ক্যাপিটালে কিন্তু সবই। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটে লেখো NH2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হোল 2, মানে ফার্স্ট ব্র্যাকেটের নিচে ডান দিকে হোল 2। এটা কি? ইউরিয়া, মানে বলতে তোমরা ইউরিয়ার ফর্মুলাটা একটু লেখো। তাহলে দেখো অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া দুটোর ক্ষেত্রেই দেখো কম্পোজিশন একই, মানে মৌল এলিমেন্টসগুলো সেই আগের মতোই ফিক্সড রেশিওতে যুক্ত হয়েছে, কিন্তু দুটো কম্পাউন্ড কিন্তু আলাদা, তাই না? তাহলে এই হলো আমাদের ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পড়াবো ল অফ প্রপোর্শনস। ল অফ মাল্টিপল প্রপোর্শনের আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটুখানি সূত্রটা একটুখানি তোমরা পড়ে নাও, তবু আমি একটু বলছি যে যখন দুটো এলিমেন্ট কেমিক্যালি কম্বাইন্ড হয়ে তারা দুই বা তার বেশি কম্পাউন্ড তৈরি করে, তখন কোনো একটা এলিমেন্টের ফিক্সড ওয়েটের সাথে অপর একটা মানে অপর এলিমেন্টটা ওই দুটো কম্পাউন্ডে যে যে ওয়েট রেশিওতে যুক্ত হবে, সেই রেশিওটা হবে কি? সিম্পল রেশিও, তাই তো? মানে এটাকে এইভাবে করে বলা হয়, ইফ টু এলিমেন্টস ক্যান কম্বাইন টু ফর্ম more than one compound, the masses of one element that combined with a fixed mass of the other element are in the ratio of small whole numbers. আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা আগের মতোই লেখো। মনে করো আমি এইভাবে করে দিচ্ছি কি, যে সালফার এবং অক্সিজেন দুটো এলিমেন্ট, সালফার এবং অক্সিজেন মনে করো এরকম, তাহলে তোমরা S+O2 করো, মানে S+O2, সালফার প্লাস অক্সিজেন, ঠিক জানি এটা কম্বাইন করছে। তাহলে এখান থেকে আমরা দুটো কম্পাউন্ড তৈরি করব। তাহলে তোমরা ওখান থেকে দুটো ভাগে ভাগ করো, মানে উপরের দিকে একটা অ্যারো দাও, একটু নিচের দিকে একটু অ্যারো দাও। একটা লেখো SO2 আর একটা লেখো কি? SO3, তাই তো? তাহলে দুটো এলিমেন্ট তারা পরস্পর কম্বাইন করে যদি যে তোমার অনেকগুলো কম্পাউন্ড তৈরি করে, তাহলে এবার দেখো তোমরা ওইখানে দেখো যে সালফার, তাহলে সালফার ইজ টু অক্সিজেন করো, SO2 ক্ষেত্রে সালফার ইজ টু অক্সিজেন কত হবে? 32 ইজ টু 32। তাহলে তোমরা SO2 জন্য একটু অ্যারো দাও, অ্যারো দিয়ে লেখো S ইজ টু O,
সমান 32:32। আবার SO3 ক্ষেত্রে S প্লাস ও করো, S প্লাস ও, তাহলে কত হবে না 32:48, তাই না? এইবার দেখো তাহলে ওই যে রেশিও দুটো পাওয়া গেল, তাতে তাহলে কমন কোন এলিমেন্টটা হচ্ছে বা কমন ওয়েট কোনটা হচ্ছে 32। তাহলে সালফারের ফিক্সড ওয়েট 32 গ্রামের সাথে যুক্ত অক্সিজেনের ওয়েট রেশিও ইন SO2 and SO3 ইজ, সেটা কত 32:48। এটা রেশিও করলে, এটা করলে কত হবে 16 দিয়ে ভাগ করো, তাহলে 2:3। দেখো সিম্পল রেশিও, কিন্তু আবার কি হোল নাম্বার, তাই তো? সিম্পল রেশিও এবং হোল নাম্বার, এইটাই হচ্ছে কি লয়ের মূল স্টেটমেন্ট আর কি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আবার তোমরা যদি জল তৈরি করো, মানে H2O ফর্ম যদি করো, H2ওর ক্ষেত্রেও তোমরা তাহলে মানে দুটো এলিমেন্ট হাইড্রোজেন এবং অক্সিজেন, এদেরকে নাও, নিয়ে তোমরা হচ্ছে কি দুটো কম্পাউন্ড তৈরি করো। তোমরা লিখে রাখো H প্লাস মানে H2 প্লাস O2, এখান থেকে আবার দুটো অ্যারো বার করো, একটা লেখো H2O মানে জল, আর একটা লেখো H2O2। তাহলে জলের ক্ষেত্রে হাইড্রোজেন H2 অক্সিজেন, জলের ক্ষেত্রে হাইড্রোজেন H2 অক্সিজেন তোমরা করো, কত হচ্ছে হাইড্রোজেন H2 অক্সিজেন 1:, হাইড্রোজেন H2 অক্সিজেন কত হচ্ছে 1:8, তাই না? আবার H2O2 এটা লেখো, এটা ক্ষেত্রেও হাইড্রোজেন H2 অক্সিজেন তোমরা করো, তাহলে 2:32 ইকুয়াল টু 1:16, তাই না? তাহলে এবার দেখো হাইড্রোজেনের ফিক্সড ওয়েট 1 গ্রামের সাথে এই দুটো কম্পাউন্ডে অক্সিজেন যে যে ওয়েটে কম্বাইন করেছে সেটা হলো কত 8:16, সেটা একটা সিম্পল রেশিও, তাহলে কত হচ্ছে সেটা 1:2, তাই নয়? এটাই হচ্ছে কি আমাদের ল অফ প্রপোর্শনস। এক্ষেত্রেও তোমরা মনে রাখবে এর কতগুলো লিমিটেশন আছে। যেমন নাইট্রোজেনের এবং অক্সিজেন মিলে অনেকগুলো অক্সাইড তৈরি করতে পারে, নাইট্রোজেনের এবং অক্সিজেন মিলে অনেকগুলো অক্সাইড তৈরি করতে পারে। যেমন ধরো না, তোমরা একটু খাতায় লেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। N2O কমা দাও মানে নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O4 ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, N2O5 মানে নাইট্রোজেন পেন্টঅক্সাইড। তোমরা সবগুলোর ক্ষেত্রেই কি করবে বলো তো, নাইট্রোজেন H2 অক্সিজেন করলে। এরপর তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো তোমরা এখানে নাইট্রোজেনের ফিক্সড ওয়েট 14 রাখো প্রত্যেক ক্ষেত্রে, তাহলে নাইট্রোজেনের ফিক্সড ওয়েট 14 গ্রামের সাথে কত গ্রাম করে অক্সিজেন যুক্ত হয়েছে সেইটা তোমরা বার করো। বার করলে দেখবে যে সেক্ষেত্রে একটা যে মান পাওয়া যাবে। তারপর তাহলে এই যে এতগুলো অক্সাইড হলো না, এই সমস্ত অক্সাইডগুলিতে এরপর থাকা অক্সিজেনের ওয়েট রেশিও তোমরা বার করো। তাহলে দেখবে সেখানে অক্সিজেনের ওয়েট রেশিও হবে, তোমরা মানটা লিখে রাখো, একটু মিলিয়ে নেবে কথাটা আমার সঙ্গে। অক্সিজেনের ওয়েট রেশিও হবে 1:2, 3, 4, 5 হলো, যেখানে নাইট্রোজেনের ফিক্সড ওয়েট মানে কনস্ট্যান্ট ওয়েট কত 14 গ্রাম। বোঝা গেল? কিন্তু তোমরা যদি এক কাজ করো, অক্সিজেনের যদি ওয়েটটাকে তোমরা ফিক্সড করো, মনে করো হয়তো কি যে স্যার অক্সিজেনের ফিক্সড ওয়েট
16 গ্রামের সাথে কম্বাইন্ড নাইট্রোজেনের তোমরা ওয়েটগুলো বার করলে। কি বললাম? অক্সিজেনের ফিক্সড ওয়েট 16 গ্রামের সাথে যুক্ত তোমরা নাইট্রোজেনের ওয়েটগুলো যদি এবার বার করো, বার করে তোমরা রেশিওটা তোমরা একটু করো দেখিনি, দেখবে খুব একটা সিম্পল রেশিও আসবে না কিন্তু, তাই তো? আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু এক্সেপশনাল কেস আছে। আচ্ছা, এই হলো আমাদের ল অফ মাল্টিপল প্রপোর্শনস। তা লিমিটেশনগুলো তোমরা একটু ওই থেকে করবে। এইবার এসো আমরা মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন নিয়ে একটু কথা বলি। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনে তোমাদেরকে একটা কাজ করতে হবে। আমি স্টেটমেন্টটা বলছি, তোমরা একটা ট্রায়াঙ্গেল আঁকো। মনে করো একটা সমবাহু ত্রিভুজ বা আইসোসিলেস ট্রায়াঙ্গেল তোমরা আঁকলে, এঁকে নাও। তাহলে তিনটে এলিমেন্ট নাও, আমি বলছি যেটা লেখো। তাহলে একটা ভার্টেক্সে হাইড্রোজেনকে রাখো, একটাতে কার্বনকে রাখো, আর একটাতে অক্সিজেনকে রাখো। রাখলে মানে শীর্ষবিন্দুগুলোতে একটাতে রাখবো কি হাইড্রোজেন, একটাতে কার্বন, আর একটাতে অক্সিজেন। বোঝা গেল? এরপর কার্বন আর হাইড্রোজেন ধরো পরস্পর যদি যুক্ত হয়, তাই তো? তাহলে কি তৈরি করতে পারে? মনে করলাম মিথেন। এরপর তোমরা নিচে নিচে লেখো যে অতএব কার্বন প্লাস হাইড্রোজেন মানে সি প্লাস H2 অ্যারো দাও দিয়ে লেখো CH4। ব্যালেন্স করতে হবে না, CH4। আবার সি প্লাস O2 ইকুয়াল টু CO2 করেছ। আর H প্লাস এই H2 প্লাস O2 অ্যারো দিয়ে করো H2 হয়েছে। এটা তোমরা করলে। এবার আমি যা বলছি তোমরা করো। তাহলে মিথেনের ক্ষেত্রে মনে করো, তাহলে মিথেনের ক্ষেত্রে তোমরা এইভাবে লেখো যে কার্বন ইজ টু হাইড্রোজেন, তাহলে কত হবে 12:4 ইকুয়াল টু, তাহলে কত হবে 3:1, তাই তো? 3:1। তাহলে কার ক্ষেত্রে পেলাম? মিথেনের ক্ষেত্রে। আচ্ছা, এবার সেকেন্ড কম্পাউন্ড CO2 ক্ষেত্রে ভাবছি। CO2 বলেছি, তাহলে সেখানে CH2O অক্সিজেন, তাহলে কত হবে না 12:32। এইটা করলে কত হবে? এক্ষেত্রে দেখো 3:8। তাহলে এই দুটো কম্পাউন্ডে কমন এলিমেন্ট কোনটা? ঠিকই কার্বন। তাহলে কার্বনের ফিক্সড ওয়েট 3 গ্রাম মনে করলাম, মানে 3 পার্টস অফ কার্বন কম্বাইন্ডস উইথ, তাহলে প্রথম ক্ষেত্রে 1 পার্ট হাইড্রোজেন আর সেকেন্ড পার্টে কি হচ্ছে 8 পার্ট কার্বন। তাহলে কার্বনের 3 ভাগ, কার্বনের ফিক্সড ওয়েট 3 গ্রামের সাথে যুক্ত হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। এটা করো, কত হবে দেখো 1:8, তাই না? লিখলে তাহলে 1:8 তোমাদেরকে দেখালাম। এইবার তোমরা এক কাজ করো, শেষের যে কম্পাউন্ডটা লিখেছি জল মানে H2O, সেখানেও তোমরা হাইড্রোজেন ইজ টু অক্সিজেন করো। কত হচ্ছে দেখো 1:8। দেখো আগের রেশিওর সঙ্গে মিলে গেছে, তাই না? এইটাই হচ্ছে কি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। এই স্টেটমেন্টটা আমি বলছি, কিন্তু যেটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে এক্ষেত্রে তিনটে এলিমেন্ট মানে দুইয়ের বেশি কোনো এলিমেন্ট মানে তিনটে এলিমেন্ট যদি কম্বাইন্ড করে, তাহলে তাদেরকে আমরা মনে করলাম এইভাবে করে ট্রায়াঙ্গেল একটা গঠন করে লিখলাম। তাহলে ট্রায়াঙ্গেল গঠন করে লেখার পর তাহলে যে কোনো দুটো কম্পাউন্ডের মধ্যে কমন এলিমেন্ট কোনটা সেটা দেখে নেব, তার ফিক্সড ওয়েটের সাথে অন্য যে এলিমেন্ট দুটো যুক্ত হয়েছে যে রেশিওতে সেটা দেখব।
এইবার সেই এলিমেন্ট দুটো আবার তারা যখন যুক্ত হয়ে আর একটা থার্ড কম্পাউন্ড তৈরি করছে, সেই থার্ড কম্পাউন্ডের মধ্যে ওই এলিমেন্টসগুলোর ওয়েট রেশিও আমি দেখে নেব। দেখব যে ওয়েট রেশিও কি হয়েছে, আগের রেশিওর সঙ্গে সমান হবে, অথবা আগের রেশিওটার একটা সিম্পল মাল্টিপল হবে। তাই তো, সিম্পল মাল্টিপল হবে। এইটাই হচ্ছে আমাদের মিথনুপাত সূত্র। এখানে মিথনুপাত সূত্রের স্টেটমেন্টটা একটু বড়, তাই হয়তো কি শুনলে তোমাদের ভালো লাগবে না। আমি বলবো কি তোমার একটু বইটা পড়ো, তবু আমি একটু বলছি যে দুই বা তার বেশি মৌল, মানে 2 or more এলিমেন্টস যখন অন্য একটি মৌলের স্থির ওজনের সঙ্গে, মানে কনস্ট্যান্ট ওয়েটের সঙ্গে, তাহলে কি হবে, ভিন্ন ভিন্ন ওয়েট রেশিওতে যুক্ত হয়ে মোর দেন ওয়ান কম্পাউন্ডস তৈরি করবে, তখন যদি প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয় তাহলে তারা একই ওজন অনুপাতে যুক্ত হয়, অথবা ওই ওজনগুলির সরল গুণিতকের অনুপাতে যুক্ত হয়। অথবা এইভাবে করে আমরা বলতে পারবো যে, এইভাবে করে আমরা বলতে পারি যে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনসটা আমি ধরো যদি এইভাবে তোমাদেরকে বলি, the ratio in which two elements combine separately with a fixed mass of the third element is either the same or is a simple whole number multiple of the ratio in which these elements combined with each other. এখানে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে কি বলতো, এই যে তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই তো, যে দেখিয়েছি এই সূত্রটাকে, মানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন অর ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শনও বলা হয়ে থাকে। এবার ব্যাপার হচ্ছে যে কেন ইকুইভ্যালেন্ট কথাটা ব্যবহার করা হচ্ছে। একটা কথা তোমরা একটু দেখে নাও, খাতাটা একটু লক্ষ্য করো। ধরো যখন আমরা ওয়াটার ফর্মেশন করেছি, সেখানে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কত, 1:8, একটু দাগ দাও। তারপরে কার্বন ডাইঅক্সাইডে কার্বন ইজ টু অক্সিজেন, এই মিথেনের ক্ষেত্রে, ধরো মিথেনের ক্ষেত্রে কার্বন ইজ টু হাইড্রোজেন কত, 3:1, তাই না? আসল কথা কি দেখো, আবার যখন কার্বন ডাইঅক্সাইড করছি, তাহলে কার্বন ডাইঅক্সাইডে তাহলে কত হয়েছে বলো তো, কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে কত, CO2তে, তাহলে C12, অক্সিজেন হচ্ছে 32, তাহলে কত হচ্ছে তোমার, কত হচ্ছে 3:8, তাই তো। এই যে ওয়েটগুলো যেগুলো আমি লিখলাম, মনে রাখবে এই প্রত্যেকটা ওয়েট হচ্ছে কি করেসপন্ডিং এলিমেন্টসগুলোর ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে তুল্যাঙ্ক ভার। তার মানে কি হলো, যে এলিমেন্টসগুলো যখন একে অন্যের সাথে কম্বাইন করে, সর্বদাই তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটে কম্বাইন করে। বোঝা গেল ব্যাপারটা? মানে যে কোনো কম্পাউন্ডে তাহলে কি থাকা এলিমেন্টসগুলোর ওয়েট রেশিওটা হবে কি তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে সমান। ঠিক আছে, আমি এই পর্যন্ত বললাম। দেখি তোমাদেরকে অডিওটা পাঠাচ্ছি, আর যদি অডিওটা ভালো লাগে বা তোমরা বুঝতে পারো, কোনো সমস্যা না হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তোমরা ফোনেতেই মেসেজ করবে, আমি তাহলে বুঝে যাব যে তোমরা বুঝছো। আর তারপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি তোমাদেরকে দিয়ে পাঠিয়ে দেবো আগের মতোই। ঠিক আছে, কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং ফোন করবে। যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম